ওকে, সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি। আর কি বলবো, মানে ন্যাচারালি পরশুদিনকে রাত্রিরে ম্যাচটা হওয়ার পর যে রিয়াকশনস সবার মধ্যে এসেছিল, বিশেষ করে মিক্স রিয়াকশনস এসেছিল। এক হচ্ছে ওই ম্যাচটার পুওর রেফারিং, একটা পুরোপুরি চিটিং ডিসিশন, এবং তার পাশাপাশি তার সাথে আরও বেশ কিছু ব্যাপার যেগুলো নিয়ে সেই দিনকে আর কথা বলা যেত না, এবং তারপর মনে হলো যে এই ব্যাপারটা না ক্লিয়ার করে দেওয়া দরকার রয়েছে। মানে আমার যা কিছু ওপিনিয়ন রয়েছে, ভিউ রয়েছে, এবার এগুলো নিয়ে কথা বলে এখানে এটা স্টপ করা দরকার, বিকজ দিস ইজ এনাফ। কারণ দিনের পর দিন ধরে তুমি এক্সপেক্ট করে যাবে ফ্যান্সরা পাশে থাকবে, আর ন্যাচারালি একটা পুওর শো আমাদের সামনে তুলে ধরা হবে। হ্যাঁ, অবশ্যই কাতার ম্যাচে যে গোলটা আমাদের এগেনস্টে হয়েছে, প্রথম গোলটা যেটা ইকুয়ালাইজার ছিল, সেটা পুরোপুরি চিটিং, সেটা একটা রবারি, সেটা একটা ডাকাতি, চুরি বলবো না, ডাকাতি হয়েছে। দ্বিতীয় গোলটা আমরা খেয়েছি, সেই গোলটা ভ্যালিড গোল ছিল, কিন্তু সেই মুহূর্তে প্লেয়ারদের মনোবলও তলানিতে ঠেকে গেছিলো। তো ওখান থেকে আমরা এক্সপেক্টও করতে পারি না যে আমরা ফিরিয়ে আসবো, আমরা কাতারের টিমটার বিরুদ্ধে আরও একটা গোল করব। কারণ যে প্রথম গোলটা হয়েছিল, যেটা ছাংতে করেছিল, দ্যাট ওয়াজ আ ব্রিলিয়েন্ট গোল। কিন্তু বাকিটা যদি ধরি, যে বাকি যে 5টা ম্যাচ আমরা খেলেছি, সেই 5টা ম্যাচ থেকে আমরা কি পেলাম? সেই 5টা ম্যাচ, বিশেষ করে কাতার ম্যাচে আসার আগেই তো আমাদের সেকেন্ড পজিশনটা সিল করে দেওয়াটা দরকার ছিল। সেখানে আমাদের শো কী ছিল? আমরা তো ছেড়ে দিয়েছিলাম লাস্ট ম্যাচে আমাদের ভাগ্যটাকে, এবং আমাদের ভাগ্য ভালো যে কাতার ওরা আন্ডার 23 ম্যাক্সিমাম প্লেয়ারকে নিয়েছিল, সিনিয়র টিমের 2-1 প্লেয়ার ছিল। ওরা যদি ফুল সিনিয়র টিম নিয়ে খেলতো, তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট কখনোই আমাদের ফরে আসার মতো একটা মিনিটসও তৈরি হতো না। হয়তো আমরা একটা গোল করতে পারতাম, কিন্তু পাল্টা হয়তো আমরা 4টে গোল খেয়ে যেতাম ওদের ঘরের মাঠে। পুরোটা নিয়ে কথা বলার চেষ্টা করবো, নিশ্চিতভাবে সেই ডাকাতি নিয়ে কথা বলবো, কোচ নিয়ে কথা বলবো, এবং অবশ্যই শুধুমাত্র সবসময় কোচকে ধরেও তো লাভ নেই, আমাদের প্লেয়ারদের নিয়েও কথা বলবো। ফার্স্ট অফ অল, ওই গোলটা, যে একটা গোল কোথাও সেই দিনকের ম্যাচের যে পুরো প্লটটা ছিল, সেই প্লটটাকেই চেঞ্জ করে দিল। আমরা 1-0 লিড করছিলাম, এমন একটা মুহূর্তে ওই গোলটা দেওয়া হলো যেখানে বল পুরোপুরি মাঠের বাইরে বেরিয়ে গেছিলো, পুরোপুরি প্লেয়িং এরিয়ার বাইরে চলে গেছিলো, এবং সেখান থেকে কাতারের প্লেয়াররা বল ফিরিয়ে আনে, তারপর তারা গোলের মধ্যে বল ঠেলে। আমাদের প্লেয়াররা অভিযোগ জানালেও, আমাদের প্লেয়াররা রীতিমতো সবাই মিলে ক্যাপ্টেন সহ অভিযোগ জানানোর পরেও কিন্তু রেকটিফিকেশন হয়নি, কারণ হওয়ার কোনো রাস্তা নেই। একবার যখন হুইসেল পড়ে যাবে, যেহেতু VAR ছিল না, কোনো রকম টেকনোলজি ছিল না যে ওটা চেক করা যাবে, সেই জায়গাতে আর কিছু করার ছিল না। রেফারি ওই জায়গাতে চিটিং করেছিল, রবারি করেছিল, এবং কাতারকে অ্যাডভান্টেজটা পাইয়ে দিয়েছিল। আর এটা নতুন কিছু না, তুমি কাতারের মাঠে খেলা হবে, এবং কাতারে রিসেন্ট পাস্টে যা কিছু হয়েছে আমরা জানি কি কি হয়েছে। তো সেই জায়গাতে ভস্যের মধ্যে আবারও ঘি ঢেলে আগুন লাগানোর কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু হ্যাঁ, বিশেষ করে এশিয়ান কাপ আমাদের চোখ খুলে দিয়েছিল যে কাতারে কি ধরনের নোংরামি ফুটবল নিয়ে ওরা করেছে। ওয়েস্ট এশিয়ান টিম কেন বারবার প্রেফারেন্স পায়, এটা সবার জানা হয়ে গেছে মোটামুটি এশিয়ান কাপ 2023 দেখে। কোথাও এশিয়ার ফুটবল বারবার এগোয় না, এগোয় না, এগোয় না, আমরা বলি ঠিক কথা, কিন্তু কেন এগোয় না এটাও জানার দরকার রয়েছে। যে এই ধরনের পুওর জিনিস যদি রেগুলার বেসিসে চলতে থাকে, কোথাও যদি পাইয়ে দেওয়ার ব্যাপার চলতে থাকে, তাহলে কখনোই কিন্তু আমরা ভাবতে পারবো না যে ফুটবলটা আমাদের এগোবে। সেখানে ইউরোপ প্রতিবার আমাদের 10 গোল করে দিয়ে চলে যাবে, এটা আমাদেরকে দেখতেই হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। এবং সেই গোলটার পর যথারীতি আমাদের প্লেয়ারদের মনোবল তলানিতে ঠেকে যায়, এবং সেখান থেকে ফিরে আসার মতো কোনো চান্স আমরা তৈরি করতে পারিনি। কারণ ম্যাক্সিমাম যে চান্সও আমরা ক্রিয়েট করতে পেরেছি এরকমও না। একটা গোল হয়েছে, 2-4টে চান্স ক্রিয়েট হয়েছিল, সেখান থেকে গোল হতে পারতো, ভালো কিছু শর্টস হয়েছে, ভালো কিছু মিস হয়েছে, সব মিলিয়ে মিশিয়ে ম্যাচটা কিন্তু সেই মুহূর্তে 1-1, এবং তারপরে যখন 2-1 হয়ে যায়, পুরো স্বপ্নটাই সেখানে শেষ হয়ে যায়। এই গোলটা নিয়ে নিশ্চিতভাবেই সবাই কথা বলছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথা চলছে, বাইরে থেকে অনেকে প্রতিবাদের সুর তুলেছে, এবং অবশ্যই আমাদের ঠুঁটো জগন্নাথ AIFF তারা আপাতত কিন্তু প্রতিবাদ জানিয়েছে বলেই মনে করা হচ্ছে, তারা অফিসিয়ালি জানিয়েছে। দেখা যাক তাতে কিছু লাভ হয় কিনা, কারণ এই ক্ষেত্রে লাভ হওয়ার রাস্তা খুবই কম রয়েছে। খুব বেশি হলে একটা অ্যাপোলজি লেটার আসবে হয়তো AFC তরফ থেকে বা ফিফার তরফ থেকে, এর বেশি কিছু হওয়ার চান্স কিন্তু নেই। খুব বেশি হলে সেই বলবে যে রেফারিকে শোকজ করা হচ্ছে, তাকে আপাতত কয়েকটা ম্যাচে সাসপেন্ড করা হচ্ছে, এইসব, এর বেশি আর কিছু হবে না। মানে এখান থেকে আমরা একটা গেমের রিপ্লে বা যে স্কোয়াড ছিল সেই স্কোয়াডই নামাতে হবে, এরকম কিছু হবে না। যাই হোক, ওটা মোটামুটি একটা কি বলবো, কালো দাগ দিয়ে অতীতের খাতায় চলে যাবে। দ্বিতীয় যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোচ ইগর স্টিমাচ। তাকে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। হি ওয়াজ আ লেজেন্ডারি প্লেয়ার,
ইন হিজ কান্ট্রি। সেই 98 বিশ্বকাপ দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, ডিফেন্সের স্তম্ভ ছিলেন তিনি। তারপর ক্লাব ফুটবলে তিনি প্রচুর ভালো ভালো ক্লাবে খেলেছেন। তো একটা স্বপ্ন ছিল আমাদের 2019 সালে তিনি যখন এলেন আমাদের দেশে, যে একজন হাই প্রোফাইল নামকে পাওয়া গেছে ইন্ডিয়ান ফুটবলের পাশে। উইম কোভারম্যান্সের পরে আমরা কোথাও একটা হাই প্রোফাইল নাম পেয়েছি, যে কোথাও তার যে ফুটবল ভিউটা রয়েছে, তার যে ফুটবল এক্সপিরিয়েন্সটা রয়েছে, অল ওভার ওয়ার্ল্ড জুড়ে তিনি কাজ করেছেন, সেই জায়গাটা আমরা কোথাও বেনিফিট পাবো। কিন্তু দেখা গেল যে না, আমরা যেখানে ছিলাম সেখানেই রয়েছি। কিছু কিছু সময় মনে হয়েছে আমরা হয়তো একটু চেঞ্জ হচ্ছি, আমাদের খেলাতে পরিবর্তন আসছে, কিন্তু সেই পরিবর্তনটা কাদের বিরুদ্ধে? সেই পরিবর্তনটা মঙ্গোলিয়ার বিরুদ্ধে, সেই পরিবর্তনটা নেপালের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, শ্রীলঙ্কার বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে। খুব কম সময় গেছে, খুব খুব হাতে গোনা কিছু ম্যাচ গেছে যেখানে আমরা কাতার, ওমান, কুয়েত এই ধরনের টিমের এগেনস্টে একটু ভালো খেলেছি, বা বাইরে গিয়ে মালয়েশিয়া এদের এগেনস্টে একটু একটু ভালো খেলেছি। তার সংখ্যাটা খুবই কম। এবং এখানে তাকে নিয়ে যে বারবার তিনটে প্রশ্ন ওঠে ফ্যানেদের তরফ থেকে। এক হচ্ছে তার প্লেয়ার সিলেকশন। তিনি যে ধরনের একটা প্যাটার্ন ফলো করেন, সেই প্যাটার্ন ফলো করেই 5 বছর ধরে তিনি প্লেয়ার সিলেকশন করে যাচ্ছেন। দ্বিতীয় জিনিস হচ্ছে, একজন প্লেয়ার পুয়ার পারফরমেন্স করতে 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 যত দিন যায়, তত তার পুয়ার পারফরমেন্সের যে পরিমাণ রয়েছে সেটা বেড়ে যায়, সেটা তিনি দেখতে পান না। তারপরে তিনি তাকেই খেলান এবং তিনি মনে করেন যে এই প্লেয়াররা চেষ্টা করছে, কোথাও তাদের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, ওরা ধীরে ধীরে ফিরে চলে আসবে নিজেদের যে প্রপার ফর্ম রয়েছে বা তার যে ফুটবল ভিশনটা রয়েছে সেখানে এই প্লেয়াররা খেলবে। অ্যান্ড থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে ক্রাই বেবি হয়ে যাওয়া। বাট আই এম সরি, এই ক্ষেত্রে ইগর স্টিমাচকে ক্রাই বেবি ছাড়া আর কিছু বলা যাবে না। কারণ তিনি যখনই কোথাও গিয়ে ধাক্কাটা খেয়ে গেছেন, কোথাও গিয়ে তার গাড়ি সোজা গিয়ে প্রাচীরে ধাক্কা মেরেছে এবং তিনি সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বলেছেন যে দোষটা তো প্রাচীরের ছিল, এখানে তো প্রাচীরটা রাখা দরকার ছিল। মানে সোজা কথায়, আমার এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু আমি যদি একটু ডায়াসপোরা প্লেয়ার পেয়ে যাই, আমি যদি একটু ওসিআই, পিআইও এইসব প্লেয়ারদের পেয়ে যাই, তাহলে আমার টিমটা না রাতারাতি 121 র্যাঙ্ক থেকে 21 র্যাঙ্কিংয়ে চলে আসবে। এই যে মেন্টালিটি, এখানেই কোথাও আমাদের বারবার প্রশ্ন থাকে যে তিনি যখন 2019-এ দায়িত্ব নিয়েছিলেন, তিনি কি এরকম কোনো কথাবার্তা বা চুক্তিতে সই করে নিয়েছিলেন, বা তিনি যখন এক্সটেনশনও করলেন, তিনি কি এটা ক্লজে রেখেছিলেন যে আমার ডায়াসপোরা প্লেয়ার লাগবে, আমার ওসিআই প্লেয়ার লাগবে, পিআইও প্লেয়ার লাগবে, আমার ন্যাচারালাইজড প্লেয়ার লাগবে, তাহলে আমি কোথাও এই এক্সটেনশনে সই করছি, আদারওয়াইজ করবো না? তিনি কিন্তু করেননি। তিনি রীতিমতো যে প্যাটার্নটা ফলো করে এগিয়ে যাচ্ছিলেন, সেই প্যাটার্নের ওপরে দাঁড়িয়ে তাকে কোথাও মনে করা হয়েছিল যে না, একে নিয়ে ভাই আমরা তো 2026-এর ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, 27-এর এশিয়ান কাপে যাচ্ছি, নিশ্চিতভাবে আরও একটা বড় কোথাও স্বপ্ন আমাদের রয়েছে, ভিশন 2047 রয়েছে, তার আগে আমরা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলবো। সেই কোথাও চিন্তাভাবনা থেকেই তাকে এক্সটেনশন দেওয়া হয়েছিল এবং তিনি ক্রমাগত ম্যাচ হেরেছেন, তিনি ভুলভাল খেলিয়েছেন। আফগানিস্তানের কাছে আমরা হেরেছি, যে আফগানিস্তানের 2টো ম্যাচ 6 পয়েন্ট থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমরা 6 পয়েন্ট পাবো, অ্যাটলিস্ট আমরা 4 পয়েন্ট পাবো, কারণ আমাদের পয়েন্ট লস করা উচিত না, মানে অন্তত হারা উচিত না আমাদের। সেখান থেকে আমরা পেয়েছিলাম জাস্ট 1 পয়েন্ট, একটা সিঙ্গেল ড্র, এবং সেটাও গোললেস ড্র। আমরা গোল করতে পারিনি আফগানিস্তানের বিরুদ্ধে একটা ম্যাচে। তারপর আমরা আফগানিস্তানের কাছে আমরা ঘরের মাঠে হেরে গেলাম। এরপরেও তিনি বলেছেন যে আমার ডায়াসপোরা প্লেয়ার লাগবে। ভাই, যদি আফগানিস্তানকে হারাতে পিআইও প্লেয়ার লাগে, তাহলে নিশ্চিতভাবেই মানে আমরা ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এবং তার ভিশনটা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এটা বারবার পরিষ্কার হয়ে যায়। তো কেন কোচকে নিয়ে প্রশ্ন উঠবে না, কেন স্যাক ইগর স্টিমাচ এটা ট্রেন্ডিং হবে না, এটা আমাদের কোশ্চেন থেকে যায়। যারা এটার বিরোধিতা করে যে না ভাই কোচকে দোষ দিয়ে কী হবে, কোচ তো সব কিছু করবে না, কোচ কোচের মতো কাজ করছে। 5 বছরে তিনি ডেভেলপমেন্টের জন্য অন্ততপক্ষে প্লেয়ারের, তার হাতে যে প্লেয়ারগুলো থাকে ন্যাশনাল টিমে, তাদের পারফেক্ট লেভেল ডেভেলপমেন্টের জন্য তিনি কি করেছেন, জাস্ট একটা পোস্ট করে তিনি জানিয়ে দিন, তাহলেই মিটে যাবে। প্রতিটা ম্যাচের পর, প্রতিটা টুর্নামেন্টের পর বা এই কোয়ালিফিকেশনস রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর কান্নাকাটি করে আমার হাতে ওসিআই প্লেয়ার নেই, পিআইও প্লেয়ার নেই, এই ব্যাপারটা বললে আর চলবে না। কারণ শুধুমাত্র ফুটবলের জন্য, বিশেষ করে যে ফুটবল থেকে আমাদের দেশে কিছু লাভ হয় না, শুধুমাত্র ফুটবলটা হয়, একটা সার্টেন ফ্যান বেস রয়েছে, সিলেক্টিভ ফ্যান বেস রয়েছে, যারা সেই ফুটবলটাতে এনগেজ থাকে। ইন্ডিয়ান ফুটবলে, আই এম নট টকিং অ্যাবাউট ওয়ার্ল্ড ফুটবল, আই এম নট টকিং অ্যাবাউট ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি, আমি তাদের কথা বলছি না। আমি কথা বলছি ইন্ডিয়ান ন্যাশনাল টিম, আমি কথা বলছি আইএসএল, আই লিগের ক্লাবস। সেখানে কিছু সার্টেন ফ্যান বেস আটকে থাকে। আমরা ফুটবলটাকে এখনও অবধি কাশ্মীর থেকে কন্যাকুমারী ছড়াতে পারিনি। হয়তো সেখান থেকে কেউ কেউ রিপ্রেজেন্টেটিভ রয়েছে, বাট ইফ উই টক অ্যাবাউট দ্য ফ্যান বেস,
ইফ ইউ টক অ্যাবাউট দ্য এনগেজমেন্ট, আমরা যদি বলি যে কোনা কোনা থেকে মানুষ ফুটবলটাকে, ভারতীয় ফুটবলটাকে ভালোবাসছে, সেই জায়গাতে আমরা পৌঁছতে পারিনি। তো সেখানে আমরা এক্সপেক্ট করতে পারি না যে আমাদের দেশের সরকার তারা শুধুমাত্র ফুটবলের জন্য দেশের একটা নিয়ম, সংবিধানের একটা নিয়মকে তারা বদলে ফেলবেন। থার্ড থিং অর লাস্ট থিং হচ্ছে আমাদের প্লেয়াররা, মানে সিরিয়াসলি আমি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, বাট আমি কোনোদিনও না আমি প্লেয়ারদেরকে নিয়ে কোনো খারাপ কথা বলতে চাই না। মানে কি বলবো এদের নিয়ে, এক তো আমি তাদেরকে ভীষণভাবে রেসপেক্ট করি যে অন্ততপক্ষে এই ফুটবল মরার দেশটাতে, যেখানে আমরা বিদেশি ফুটবলারদের নিয়ে বেশি ভাবনা চিন্তা করতে পছন্দ করি, আমিও করি নিশ্চিতভাবে আমিও করি, কারণ তাদের ট্যালেন্ট, তাদের কোয়ালিটি, তারা যে উপহারটা আমাদের দেয়, যেটা আমরা খুঁজতে যাই টিভির পর্দাতে, মোবাইলের ফ্ল্যাশ যে ছবিটা থাকে সেখানে যে যে জিনিসটা আমরা খুঁজতে যাই সেটা আমরা তাদের থেকে পাই, সেই কারণে তাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি। কিন্তু যখন ইন্ডিয়ান ফুটবলের কথা আসে তখন আমরা কোথাও একটু নিজেদেরকে পিছিয়ে নিই, একটু সিলেক্টিভ হয়ে যায়। সেই কারণে এই প্লেয়ারদের নিয়ে আর নতুন করে আমি কিছু বলি না। এক তো এরা ফুটবল মরা এই দেশটাতে ভীষণভাবে নিজেদেরকে কোথাও আটকে রেখে দিয়েছে, এরা টিকিয়ে রেখেছে এখনও ফুটবলটাকে, এটা একটা রেসপেক্টের জায়গা। সেকেন্ড জিনিস হচ্ছে সত্যি তো আমাদের দেশের প্লেয়ারদের যে কোয়ালিটি, আমাদের দেশের প্লেয়ারদের যে স্ট্যান্ডার্ড, আমাদের দেশের যে প্লেয়ারদের ফিজিক্যাল এবিলিটিস রয়েছে, যে কোথাও আমরা যেভাবে প্লেয়ারদেরকে বড় হয়ে উঠতে দেখি এবং প্লেয়ারদের বিদেশে না গিয়ে ইন্ডিয়ান ফুটবলে 100 টাকার প্লেয়ারকে 500 টাকা আর্নিং করতে দেখি, সেখান থেকে খুব বেশি এক্সপেক্টও করতে পারি না যে এই প্লেয়াররা আমাদেরকে বিরাট কিছু উপহার দেবে। সাময়িক যে এনজয়মেন্টটা থাকে, বিশেষ করে সেটা ক্লাব ফুটবলের মধ্যে, সেটা আমাদেরকে এই প্লেয়াররা দিয়ে যায়। নতুন করে তাদের নিয়ে কিছু বলার নেই, কিন্তু একটা জায়গা বলার রয়েছে যে এই প্লেয়াররা যখন ক্লাবের হয়ে খেলছে, যে কোনো প্লেয়ার হতে পারে, ফ্রম গোলকিপার টু ফরওয়ার্ড, সে যে কোনো ক্লাবের হতে পারে, এই প্লেয়াররা যখন ক্লাবের হয়ে খেলছে তখন তাদের আলাদা রকম ফর্ম। এই প্লেয়াররা যখন দেশের জার্সিতে খেলছে তখন তাদের অন্যরকম ফর্ম। ক্লাবের হয়ে এই প্লেয়াররা যখন বিদেশি প্লেয়ারদেরকেও ভালো ভালো বল সাপ্লাই দিয়ে দিচ্ছে, সেটাও তো মাথায় রাখতে হবে। তাহলে সেটা দিচ্ছে কীভাবে? সেই প্লেয়ারটা তাহলে যখন ন্যাশনাল টিমে খেলছে সে তখন সেই সাপ্লাইটা দিতে পারছে না কেন? এখানে আমি কারোর নাম বলবো না, আমি একটা কোনো সিঙ্গেল প্লেয়ারের নাম বলবো না, কিন্তু যে কোনো প্লেয়ার, সে অ্যাটাকিং মিডফিল্ডার হতে পারে, সে উইঙ্গার হতে পারে, সেন্ট্রাল মিডফিল্ডার হতে পারে, ডিফেন্ডার হতে পারে, সে যখন আইএসএলে খেলছে, সে যখন অন্য কোনো টুর্নামেন্টে খেলছে, সে অসাধারণ বল বাড়াচ্ছে, উইং দিয়ে অসাধারণ দৌড়চ্ছে, ক্রস রাখছে, কোথাও গিয়ে ভালো শট নিচ্ছে, হেড নিচ্ছে, তার জন্য তো সব সময় বিদেশি প্লেয়ারের হেল্প লাগে না। আরে বিদেশি প্লেয়ার তো আমার দেশের প্লেয়ারকে এরকম কোলে করে তুলে নিয়ে গিয়ে গোলটা করায় না, গোলটা তো তাকে করতে হয়। এখানেও তো সে বল কোথাও না কোথাও পাচ্ছে, কখনো না কখনো সেই সুযোগ আসছে, সেখানে গিয়েও সেই প্লেয়ারটা মিস করছে। আমরা যদি কুয়েত ম্যাচে ওই চান্সটা কাজে লাগাতে পারতাম, আমাদের নতুন নাম্বার 11 যদি সেটা কনভার্ট করতে পারতো, তাহলে তো ওখান থেকে আমরা 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারতাম। হ্যাঁ, হয়তো এবার অনেকে বলবে যে কুয়েত ম্যাচটাতে একটা জেনুইন পেনাল্টি কুয়েত পেতে পারতো, সেটা দেয়নি। ভাই, রেফারি তো এমনি অবস্থা খারাপ হয়ে রয়েছে। আমরা ইন্ডিয়ান ফুটবলের রেফারিকে আমি আর দোষ দেবো না। যদি এএফসিতে এই ধরনের রেফারিং হতে পারে, তাহলে আমাদের ইন্ডিয়ান রেফারিংটা কি এমন খারাপ করছে? ঠিকই তো আছে, তাদেরকে আমরা রোজ দেখি না, এদেরকে আমরা রোজ দেখি, পার্থক্যটা এখানে। কিন্তু একই তো, সেই ব্যাপারটা একই জায়গাতে রয়েছে। তো প্লেয়াররা কোথাও নিজেদের যে আসল খেলাটা রয়েছে, নিজেদের যে প্রপার গেম প্লেটা রয়েছে, সেটা ন্যাশনাল টিমের যখন জার্সি পরে তখন সেটা সবসময় দেখাতে পারে না। মাঝে সাঝে এক আধটা ভালো গোল হয়ে যায়, মাঝে সাঝে আমরা কখনো কুয়েতকে গোল মেরে দিই, কখনো কাতারকে গোল মেরে দিই, সেটা একদমই আউট অফ নো হোয়ার হয়ে যায়। এবং তারপরে সেই প্লেয়ারও হয়তো ভাবে, এ বাবা গোলটা হয়ে গেল, এরপরে এবার কি করব আমি, এরপর যদি গোল করতে না পারি আবার তো আমি গালাগাল খাবো। তো অনেক প্লেয়ার হয়তো সেই ভেবে গোলও পায় না, কারো 13টা ম্যাচ, কারো 18টা ম্যাচ, কারো 23টা ম্যাচ হয়ে যায়, তারপরেও তার গোল ট্যালি হয়ে যায় 0, অ্যাসিস্টের ট্যালি হয়ে যায় 1টা কি 0, তারপরেও কিন্তু কোচ তার উপর ভরসা রাখে। তো এই টোটাল ব্যাপারটাকে যখন ক্যালকুলেট করি না, তখন ভাবি যে সত্যিই কি এবার আর ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বলার দরকার, ন্যাশনাল টিম নিয়ে আর কি ভাবা দরকার। কারণ আপাতত যা ব্যাপার, যে আমাদের এআইএফএফ এর হাতে খুব বেশি ফান্ডিং নেই। ইগর স্টিমাস তিনি যদি চলে যেতে চান নিজে থেকে, খুব ভালো কথা, যে তিনি নিজে তার রেজিগনেশন দিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন, তার ভালো কথা। আদারওয়াইজ তাকে যদি স্যাক করা হয় তাহলে একটা বড় অ্যামাউন্টের কম্পেনসেশন লাগবে, সেটা আপাতত এআইএফএফ দিতে পারবে না, এক্সট্রা টাকা তারা খরচা করবে না। এবং দ্বিতীয় ব্যাপার, যে নতুন যে কোচ আসবে, সেই কোচকে আসার পর একটা বছর সময় লাগবে, গোটা একটা বছর সময় লাগবে এই যে ইগর স্টিমাচ পুরো মানে ব্যাপারটাতে মেস করে রেখেছে, যেভাবে তিনি পুরো ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিরি একটা অবস্থা করে রেখে দিয়েছেন, সেই জায়গাটাকে পরিষ্কার করতে নতুন কোচের 1 বছর সময় লেগে যাবে। এই যে একটা সিচুয়েশন, এখানে আমরা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা করবোটা কি? দায় কার?
মানে কখনো মনে হচ্ছে কাতার ম্যাচে ওই রেফারির দায়, কখনো মনে হচ্ছে ইগার্সটি ম্যাচের দায়, কখনো মনে হচ্ছে ভাই আমাদের প্লেয়ারদের কোয়ালিটি নেই, দায় তাদের। আর দিনের শেষে কখনো কখনো মনে হয় যে দায় আমাদের, আমরা যারা ফুটবলটা নিয়ে এত ভাবি। যারা ভাবে না তারা তো খুব ভালো থাকে নিশ্চিতভাবে, আমরা ভাবি বলে আমরা কষ্টে থাকি, খারাপ লাগে, দুঃখ লাগে, আর কথা বলতে ভালো লাগে কখনো কখনো, কিন্তু মনে হয় এবার থেকে কমানো দরকার রয়েছে। এবার থেকে ধীরে ধীরে এটার থেকে ডিস্টেন্স মেনটেন করা দরকার রয়েছে, কারণ যখন তারা আমাদের কথা ভাবে না, আমাদেরও মনে হয় সময় এসেছে আমরাও তাদের কথা ভাববো না। আবার যখন ভালো সময়ের দিশা দেখতে পাওয়া যাবে তখন নিশ্চিতভাবেই গিয়ে কথা বলা যাবে। আপাতত একটু বন্ধ থাক, ন্যাশনাল টিম নিয়ে কথাবার্তা বলা, ন্যাশনাল টিম নিয়ে ভাবনা চিন্তা করা, ন্যাশনাল টিমের ভালো মন্দ, এগিয়ে থাকা পিছিয়ে থাকা, প্রোগ্রেশন, ডেভেলপমেন্ট, এসব কিছু নিয়ে ভাবনা চিন্তা একটু বন্ধ থাক। সেখানে আমার মনে হয় যে আমিও হয়তো একটু ভালো থাকবো, আমারও একটু মেন্টাল হেলথ ভালো থাকবে, তোমরা যারা ন্যাশনাল টিমকে ভীষণভাবে ভালোবাসো তাদেরও মেন্টাল হেলথ ভালো থাকবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ব্যাস, এবার থেকে ক্লাব ফুটবল নিয়ে মেতে থাকবো, বিদেশি ফুটবল নিয়ে মেতে থাকবো। ইউরোকাপ আসছে, কোপা আমেরিকা আসছে, এনজয় করবো, চিয়ার করবো, রাত জাগবো, ফাটিয়ে দেবো, কোনো ব্যাপার না। কেউ কোপা আমেরিকাতে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমরা লাফালাফি করবো, কেউ ইউরোকাপে জার্মানি পর্তুগাল ক্রোয়েশিয়া নিয়ে লাফালাফি করবো, ব্যাস চলতে থাকবে। এর বেশি আর কিছু বলার নেই এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দিন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।